ও জলে নামারই ধান্দা করছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে, আমার দিকে, আমার দিকে সোনা মামা। ই হাসো 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 হাসো, একটু হাসো। আগের ব্লগে বলেছিলাম অনেক প্ল্যান আছে, তাই অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্টেশন তো হবে। তো চা তো দিয়ে দিয়েছে আফটার ব্রেকফাস্ট, তো ওটা খেয়ে নিই আর চলো বেরিয়ে পড়ি আমাদের নেক্সট প্ল্যানের দিকে। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাবো এখন মহাকাল সাফারি। জিপসি। তোমরা তো শুনেই নিলে যে আমরা এখন কোথায় বেরোচ্ছি। তো এই জিপসি রাইডিং করতে করতে চলে যাব এখন মহাকালে। এখানে মহাকাল যেটা আছে সেটা কিন্তু নদীর ওপারে। তো চলো বেরিয়ে পড়ি। নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি জিপসি করে, মানে মানে ভাবা যায় কেমন লাগছে তোমাদের? নদীর পুরো নদী পারাপার হচ্ছে, এটা জাস্ট নদী, আর নদীর এই পার থেকে ওই পার যাচ্ছি আমরা, তাও আবার জিপসি করে। আমরা আসবো বলে জল শুকিয়ে গেছে। জল নেই, এখন জল শুকনো আছে, ওই ধারে অল্প অল্প জল বয়ে যাচ্ছে। এখানে মোটামুটি স্রোত থাকে না জলে, জল থেকে বর্ষার সময় থাকে, এখন জল নেই। মোটামুটি মে মাস থেকে জল নামা শুরু হয়ে যাবে। বৃষ্টির উপর ডিপেন্ড করে, বৃষ্টি হলে মানে জল কি বন্ধ করা আছে নাকি জল শুকনোই? না, বন্ধ করার ব্যাপার, এখন পুরো জল নেই। নুড়ি পাথরের ওপরে এতটাই জার্কিং হচ্ছিল যে পরবর্তীকালে ভিডিও করা সম্ভব হয়নি, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি। তো প্রায় 15 মিনিটের একটা সাফারি করে আমরা পৌঁছে গেলাম মহাকাল। মহাকালটা কিন্তু অ্যাকচুয়ালি ভুটান, মানে এই যে নদীটা দেখতে পাচ্ছ কুলু কুলু রবে বয়ে যাচ্ছে, সেটার এই পার হলো ইন্ডিয়া, আর ওই পারে যেই পৌঁছে যাব সেটা হলো ভুটান। তো আমরা চলো যাই ভুটানের পথে। আগের দিনই আমরা ভুটান থেকে ঘুরেই এসেছিলাম, তো সেই ভ্লগটাও তোমাদের আমি লিঙ্কে শেয়ার করে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। আর এইটাও কিন্তু ভুটানে অবস্থিত। আর আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টা ছিল মহাশিবরাত্রির টাইম। আর এইখানে কিন্তু বিশাল বড় সড়ো একটা মেলা হয়, যেটার জন্য ভুটান আর ইন্ডিয়া দুই দেশ থেকেই প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর লোক আসে, প্রচুর লোক এখানে দোকান দেয়, প্রচুর লোক পুজো করতে আসে, সব কিছু। তো বিশাল একটা কিন্তু অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। তো চলো, এ দেখো লেখাই আছে রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। আর হ্যাঁ, ভুটান কিন্তু এখনও রাজার আন্ডারেই আছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তার জন্য এটা ভুটানের ভেতর না? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা এখন ভুটানের মধ্যেই চলে এসেছে। আচ্ছা আমাদের বাঁদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের পাহাড়। আচ্ছা, ভারত এবং এটা ভুটান। এই নদীটার এপার ওপার ভুটান আর ইন্ডিয়া, তাই তো? এইভাবে এই জায়গাগুলো করা হয়। এবং আমাদের যে ছোটো মহাকাল যাচ্ছি আমরা, হুম, ছোটো মহাকাল অ্যান্ড বড় মহাকাল দুটোই হচ্ছে ভুটান পাহাড়ে পড়ে গেছে। আচ্ছা সুতরাং আমাদের ভুটানে এসেই দর্শন করতে হয়। আচ্ছা। এবং তার জন্যই ভুটান সরকার এবং ভারত সরকার যৌথভাবে ব্যবস্থাপনাগুলো করে আর কি, শিবরাত্রি মেলা উপলক্ষে। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার দোকান রাস্তাঘাট সব বানানো হচ্ছে। আচ্ছা, মানে এখানে পুরোটা জুড়ে মেলা বসে আর কি? পুরোটাই জুড়ে একটা মেলার মতো বসে যায়। আচ্ছা 4 দিন এই উৎসবটা থাকে, যে উৎসবের প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম এই পথ ধরে আসে, এখানে পুজো হয়। ছোটো মহাকালেও যায়, বেশ করে লোকে বড় মহাকালেও যায়। এই আর কিছুদিন পর শিবরাত্রিতে আরো বেশি লোক আসবে। ওখানে তোমরাও যদি যাও, তোমরা যখন জিপসি কখনো বুক করবে মহাকালে যাওয়ার জন্য, তো তোমাকে একটা গাইড প্রোভাইড করবে। তো এই দাদা কিন্তু একজন ফরেস্ট রেঞ্জারও ছিলেন, যিনি আমাদের অ্যাজ এ গাইড আমাদের সাথে গিয়েছিলেন। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, যদি তোমরা মহাকাল দর্শন করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এমন সময় যেতে হবে যেই সময়টাতে এই জয়ন্তী নদীতে জল থাকে না। তো মে থেকে, আমি যতদূর ওখানে ইনফরমেশন পেলাম, মে থেকে বর্ষাকাল আমরা সবাই জানি, মে জুন জুলাই, তো এই টাইমে কিন্তু সম্পূর্ণভাবে জল থাকে নদীতে। তো সেই জন্য কিন্তু এই মহাকালের রাস্তা সম্পূর্ণ রকমভাবে বন্ধ থাকে ফুল 6 মান্থ। তো ওই 6 মাসের মধ্যে কেউই মহাকালে আসে না, মহাকাল থেকে যেতে পারে না। বাট আর এখানকার যে আমরা যে উঠছিলাম, দেখতেই পাচ্ছ সিঁড়ি করা আছে, এইগুলো খুব নতুনই করা হয়েছে বুঝতে পারা যায়, কিন্তু এর আগে আমি যা গিয়ে বুঝলাম সম্পূর্ণ রকমভাবে ট্রেক করে উঠতে হতো, খাড়া খাড়া পাথর পার করে। যাই হোক, আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের ট্রেকিং করার পর পৌঁছে গেছি ছোটা মহাকালে। আর এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পাহাড়ের মধ্যে একটা গুফা, তার মধ্যে মহাদেবের কয়েকটা মূর্তি আর শিবলিঙ্গ এখানে
বাস। সত্যি বলতে কিন্তু আর কিছুই নেই, না আছে এখানে কোনো খাবার দোকান, না আছে কোনো এখানে মুদিখানার দোকান। আমি জানি না এই সাধু বাবারা কীভাবে এখানে গুজারা করে, বাট এই জন্যে ওনারা সাধু বাবা আর আমরা হলাম নর্মাল মানুষ। যাই হোক, এত দূর এসে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগলো, ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ ছিল। আর এখানে একজন এখানে মানে আর কি ফুল বেলপাতা বিক্রি করার জন্য বসেছিলেন। আর এখানে রন্টিদাদের সাধু বাবাটা কিছু বোঝাচ্ছিলেন, বুঝলাম না আমি যদিও কী বোঝাচ্ছিলেন, বাট অনেকক্ষণ ধরেই কথা বলছিলেন। রন্টিদারাও এত মনোযোগ দিয়ে শুনছিল যে কি বলবো। বাট আমার মেয়ে একটু চিড়চিড়া হয়ে গেছিলো, তাই মেয়েকে সামলাতে আমি ব্যস্ত ছিলাম ওই টাইমে। আর এই জায়গাটাতে না একদম অদ্ভুত একটা শান্ত পরিবেশ বিরাজমান। আর এখানে দেখতে পাচ্ছ না চারিপাশে কি অদ্ভুত রকমের যে এই যে গুহাটা, এই যে পাথরগুলোর একটা না অদ্ভুত একটা চিকন টাইপ আছে। আর এটা কিন্তু অল টাইম আমি ভেতরেরটা ভিডিও করতে পারিনি, কারণ আলোটা এতটাই কম। কিন্তু ওইখানে যে মূর্তিগুলো আছে না, অল টাইম শিবলিঙ্গর ওপর কিন্তু জলের যে স্রোত যাই বলো না কেন, সেটা কিন্তু বর্তমান ছিল একদম। আর সত্যি মানে এটা যে প্রাচীন, এটা তুমি এক লহমায় সেই জিনিসটা ব্যাপারটা বুঝতে পারবে আর কি। আমার কিন্তু বেশ গিয়ে ভালোই লেগেছে। আর সেদিনকার দিনটাও খুব ভালো ছিল, গিয়ে পুজো দিয়েছি। আর হ্যাঁ, হয়তো নদীর জল যেমনি দেখতে পারিনি সেহেতু একটু দুঃখ লাগছিল, বাট আফটার ট্রেকিং টু মহাকাল আমাদের কিন্তু মন পুরোপুরি ভালো হয়ে গেছিল। একদম দুধ গববে না। চলো চল। এইবারে আবার ব্যাক টু প্যাভিলিয়ন করার পালা। আমরা আবার চললাম আমাদের যেখানে জিপসিটা দাঁড়িয়েছিল সেইখানে। উঠে তো পড়েছি ঠিক আছে, বাট নামাটা কিন্তু আরও টাফ। যে কোনো ট্রেকিংয়ে ওঠাটা যতটা না কষ্টকর, তার থেকে কিন্তু নামাটা তার 4 গুণ বেশি কষ্টকর। যারা ট্রেক করো বা আমার ভিউয়ার যারা ট্রেকিংয়ে গেছো কোনো দিন, যারা দেখছো তারা কিন্তু আমার সাথে সম্মতি করলে অবশ্যই কমেন্ট না আমিও যতদূর শুনেছি, আমি সত্যি বলতে প্রপারলি ট্রেক যেটাকে বলে সেটা আমি কোনোদিন করিনি, কিন্তু এরকম ছোটোখাটো পাহাড়ি রাস্তায় কিন্তু অনেক চলেছি। আমি ফিল করেছি, ইভেন আমার মনে হয় যারা ট্রেকিং করে তারা খুব ভালোই জানবে এই জিনিসটা, যে চড়াই থেকে উতরাই এই ব্যাপারটা, মানে চড়াই করার থেকে উতরাই করা যে কত ডেঞ্জারাস আর কতটা টাফ, এটা একমাত্র যে ট্রেক করে সেই জানে। ওখানে প্রসাদ দিয়েছিল, এখানে মেয়ে খাচ্ছিল, খাওয়ার পর এই নদীর জলে ওর হাত পাটা একটু ধুয়ে দিলাম। আর ও কিন্তু বেশ মজায় ছিল এইসবের জন্য। এদিকে তাকা। এখানে ভিডিওতে বুঝতে পারলে যে এখানে কতটা জোরে হাওয়া বইছে আর এই নদীর যে জলের স্রোত, এর আওয়াজটা। ওখান থেকে এই পাঁপড়টা কিনে আবার চললাম আমাদের হোটেল রুমের পথে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। ছোটো মহাকালী পুজো দিয়ে, বড় মহাকালটা আরও উপরে ছিল, তো অতটা ট্রেকিং করা সবার পক্ষে তো সম্ভব হবে না, কারণ আমরা তো সেরকমভাবে ফিট নই তার জন্য। তো তাই জন্যই ছোটো মহাকালে পুজো টুজো দিয়ে
আজকে সোমবার, আজকের দিনটাও কিন্তু খুব ভালো, মহাকালেরই দিন। তো আজকের এই ভালো দিনে আজকে এই পুজোটা দিয়ে এলাম, বেশ মনটা শান্তি শান্তিও লাগছে। ওখানে গিয়ে না একটা অদ্ভুত শান্ত পরিবেশ ছিল, যেটা বলে ব্যক্ত করা যাবে না, ফিল না করলে ব্যক্ত করা যাবে না। আমি তো বলবো অবশ্যই এসে একবার ঘুরে যেও কিন্তু। আর অবশ্যই বর্ষাকালে যেহেতু নদী পারাপারের ব্যাপার আছে, তো বর্ষাকালে এলে তো এটা করতে পারবে না। তো নদীর জল শুকনো আছে বলে কিন্তু আমাদের এই অপরচুনিটিটা হয়েছিল যে আমরা মহাকালে গিয়ে পুজোটা দিয়ে এসেছি। হয়তো ঠাকুর চেয়েছিল তাই হয়তো গেছি। তো চলে এসেছি, ফিরে এসেছি, এবারে হবে আমাদের লাঞ্চ। তো আবার লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আমরা ফিরে আসার পর লাঞ্চ টাইমের জন্য অনেকটাই লাঞ্চের জন্য অনেকটাই টাইম ছিল। তো হঠাৎ একটা মোটরসাইকেলের উপর ঝালমুড়ি দেখে বুবাইকে বললাম যে একটু নিয়ে আসো, এখানকার ঝালমুড়ি টেস্ট করে দেখি। কলকাতাতে সবসময় ঝালমুড়ি খাই। তো বুবাই আর অন্টিদা চলে গেল ঝালমুড়ি কিনতে। আর এখানে দেখতেই পাচ্ছ তারপরে দুজনে মিলে চলে এলো। আর আমার মেয়েটাকে এখানকার দুটো চারটে ছোটো ছোটো যা কুকুর ছিল সেটাও বুবাইয়ের পেছন পেছন উঠে আসছিল। আর সেদিনকে এনেছিল ঝালমুড়ি একদম লঙ্কা দিয়ে স্পাইসি, আর ছিল ছোলা বাদাম দিয়ে ওই কিছু একটা মিক্সচার আর কি। খেতে কিন্তু বেশ ভালো ছিল, আচারের তেল টেল দিয়ে মেখেছিল। তারপরে চলে এসেছিলো আমাদের এখানে লাঞ্চে ছিল আলু ভাজা, ডাল, বাঁধাকপি, আর ছিল ঝাল ঝাল লাল লাল ডিমের কারি। আমার ডিমের কারিটা বেশ পছন্দ হয়েছে। লাঞ্চ করার পর জম্পেশ একটা ভাত ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠেই দেখি ব্যালকানিতে আমাদের জন্য চা আর পকোড়া রেডি। প্রথমে এখানে দিয়ে গেছিলো ভেজ পকোড়া, খেতে বেশ টেস্টি ছিল আর ছিল ভেরি ক্রিস্পি। আমরা ভেজ পকোড়াটা এনজয় করছিলামই, পা দুলাতে দুলাতে ইতিমধ্যেই আমাদের সামনে হাজির হয়ে গেলেন আরেক পকোড়া বাবু, সেটা হলো চিকেন পকোড়া। এটাও বেশ খেতে ভালো ছিল। তারপরে অনেকক্ষণ পর রাত 10:30 নাগাদ চলে এসেছিলো ডিনার। আমরা এতটাই টায়ার্ড ছিলাম, বিশ্বাস করো কোথাও বেরোয়নি, কিচ্ছু করি না, ওখানে বেরোবার মতো কিছু ছিলও না। তাই জন্যই কিন্তু আমরা এই জায়গাটা চুজ করেছিলাম, যাতে আমরা এখানে গিয়ে অ্যাটলিস্ট একটু দিন রেস্ট নিতে পারি। তো আমাদের ডিনার ডান, আর আজকের মতো দিনটাও শেষ। চলো গুড নাইট। আর এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।